আমার নাম তমালিকা দেবনাথ। আমি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কমপ্লিট করেছি নার্সিং কলেজ মিরপুর ঢাকা থেকে। আমার লাইসেন্সিং সাল ছিল 2023-এর মার্চে। বর্তমানে কোথাও কর্মরত আছেন কি? না, আমি বর্তমানে কোথাও কাজ করছি না। আমি এনক্লিক্স পরীক্ষার জন্য আমি জব ছিল ছেড়ে দিয়েছি। আবার ওইখান থেকে আবার আমাকে বলেছিল জয়েন করতে, কিন্তু আমি চাইছিলাম যে ফুল টাইম এনক্লিক্সে দিয়ে অনেক কম সময়ের মধ্যে পাশ করে দেন হচ্ছে একটা কিছুতে জব করা অথবা গভর্নমেন্টের জন্য ট্রাই করা, এগুলো আর কি। এটার পিছনে আপনার মোটিভেশন কি ছিল? আমার এটার পেছনে মোটিভেশন ছিল হচ্ছে আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমার একটা মানে ইয়ে ছিল যে আমি বাইরের দেশে পড়ালেখা করার জন্য হলে যাব। তো আমাকে আমার বাবা, আমার একটা টিচার ছিল, মানে এখনো আছে, ওনারা মানে সবসময় সাপোর্ট করেছে যে হায়ার স্টাডিজ এর জন্য বা ভালো কিছু করার জন্য। তো তখন আমি কানাডার জন্য জানতাম যে ইনক্লিক্স দিতে হয়, কিন্তু আমার এত ভয় লাগতো যে, তো কিন্তু আমি সব খবর রাখতাম। আবার আইএলটিএস এর বইও কিছু কিনেছি, কত নাম্বার 12 নাম্বার পর্যন্ত মনে হয় আমার বই কেনা ছিল। তো এগুলো একটু প্র্যাকটিস করতাম, ভোকাবুলারি শিখতাম। এরকম করার পরে যখন সুমন হাজরা ভাই আমাদের মিডফোর্ডের, উনি যখন প্রথম পাশ করে, তো ওনাকে দেখার পরে আমার তো অনেক খুশি লাগে যে এনক্লেক্স ডিপ্লোমা থেকে যদি পাশ করতে পারে কেউ, আমিও পাশ করতে পারবো। তখন একটা কনফিডেন্স চলে আসে। তো তখন আমি ধীরে ধীরে পাসপোর্ট করতে শুরু করলাম। তো পাসপোর্ট করতে আমার অনেক দিন লেগে গেছে, কারণ আমার হচ্ছে এনআইডি তে বাবা মার নামে ভুল ছিল। তো এইটাতে এত হ্যাসেল হয়েছে আমি। আর ওই সময় ওই যে জুলাই আন্দোলন এগুলোও চলতেছিল, তো সব মিলে একটু টাফ সময় ছিল, কিন্তু আমি মানে একটু ধৈর্য ধরেছিলাম। তারপরে পাসপোর্ট হইলো, তারপরে ইভালুয়েশনের কাজ যেটা শুরু করলাম। আর আমি যখন এনটিসিবিটির কথা জানতে পারি, আমি একদম একটা পোস্টও বাদ নাই যে আমি দেখি নাই। আর যে ভিডিও ছিল নোমান ভাইয়ের 2-3টা, ওই ভিডিও আমি 50-60 বার দেখছি। আমার পুরো মুখস্থ ছিল এরকম। আমি খাতায় নোট করতাম যে কত টাকা লাগবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, আমি সব কিছু মানে এরকম নোট করে করে করেছি। তারপরে একটু স্টেপ আমি ফুল ইনফ্লুয়েন্স জানিতে চেষ্টা করছি যে আমার যেন সবকিছু স্টেপ বাই স্টেপ এগোতে পারি। আর সবকিছু মানে ডায়েরিতে নোট করা, মানে এরকম আমার একটু প্ল্যান ছিল আর কি। মানে আপনি কি বিশ্বাস করতেন যে ডিপ্লোমা থেকে পাওয়া যাবে, যেটা অন্যরা বিশ্বাস করতে চায় না? হ্যাঁ, আমার যখন সুমন হাজরা ভাই যখন পাশ করলো, আমি ওনার সাথে কথা বলেছিলাম কিছুদিন। আবার আমার মনে হয়েছে যে কেউ যদি পাশ করতে পারে, আর বিএসসি হোক অথবা ডিপ্লোমা হোক। আমি আসলে নার্সিং এসেছি, আমি জানতাম না বিএসসি ডিপ্লোমা, কিছুই জানতাম না। আমার মা আর বাবার ইচ্ছা ছিল যে নার্সিং আমি পড়ি। তো এই জন্য আর কি আশা। তো আমার নিজের উপর একটা কনফিডেন্স ছিল যে আমি যদি কষ্ট করি তাহলে অবশ্যই ফল পাবো। তো এই কারণে। আর মাঝে তো ডিপ্রেশন আসেই যে একটু কনফিডেন্স লো হয়ে যায়, কিন্তু সেই সময়টা আমাকে আমার ফ্যামিলি সাপোর্ট করেছে। আপনারা এনটিসিবিডির আপনারা দুইজন অনেক হেল্প করেছেন। তো এইভাবে আমার মানে কনফিডেন্স বাড়তে থাকে। এনক্লেক্স পাশ করার পর আমার কাছে অনেকে এরকম ইনবক্সে মেসেজ দিয়েছে যে ডিপ্লোমা পাশ করে কি মানে এনক্লেক্স দেওয়া যায়, এটাতে কি 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 লাগে বা আইএলটিএস লাগে কিনা। তো আমি ওনাদের সবাইকে বুঝাইলাম যে শুধু আপনার সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, দ্যাটস ইট, আর কিছুর দরকার নেই এক্সট্রা। আর পোস্ট বেসিক, মাস্টার্স, এগুলো যা ইচ্ছা আপনি এনক্লেক্স পাশ করার পরে করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ওইটা থেকে ওনারা দেখলাম যে হ্যাঁ মোটিভেটেড হচ্ছে। তো ও বলতেছে যে আমিও মানে এনক্লেক্স এর প্রিপারেশন নিতে চাই। তো আমি বললাম যে আমার কাছে এনটিসিবিটি হচ্ছে বেস্ট। এছাড়া মানে সেলফ প্রিপারেশন না অনেক টাফ, অনেক। আমি ট্রাই করেছিলাম, বাট আমার দ্বারা হয় নাই, যেটা এনটিসিবিটি তে আসার পরে সম্ভব হয়েছে আর কি। আপনার এক্সামের প্রিপারেশনের জন্য কি কি রিসোর্স আপনি ফলো করছেন? আচ্ছা, আমি প্রথমে সেপ্টেম্বর 2024-এ মনে হয় বই কিনেছিলাম নীলক্ষেতে গিয়ে। সন্ডার্স সিম্পল নার্সিং, লিপিন কড আর নেক্সট জেনারেশনের একটা বই। ওইটা 3টা কিনেছি। তো কিনে পড়া শুরু করলাম, কিন্তু ওই সময় আমি সবকিছু এলোমেলো লাগতে শুরু করে। তো পড়াশোনা শুরু করার পরেও আমি অতটা বুঝতে পারি নাই। তো তখন আমি আবার হচ্ছে মানে ইউটিউবে চেষ্টা করলাম যে কোনো তথ্য পাওয়া যায় কিনা। তখন ডক্টর শ্যারনের যে ভিডিও ছিল ওইটাও দেখা শুরু করলাম। তো এর মাঝখানে আমি হচ্ছে আপনাদের 4th ব্যাচের যে ইয়ে ছিল ওইটা, মানে সার্কুলার ছিল, ওইটা এসে গিয়েছিল আর কি অ্যাডমিশনের জন্য। তো ওইখানে আপনারা অনেকগুলো ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে মানে ইভালুয়েশন কমপ্লিট থাকতে হবে, ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। তো আমি তখন ভাবলাম যে ইভালুয়েশনটা কমপ্লিট করি, দেন নেক্সট ডে আমি ভর্তি হয়ে যাব। তো আমি তখন একটু ওয়েট করি। আর আপনাদের ভিডিওগুলো দেখে দেখে তারপরে অনেকের হেল্প দিয়ে আমি ইভালুয়েশনটা কমপ্লিট করে মোটামুটি তারপরে আমি 5th বেসে ভর্তি হয়ে যাই।
আর ফিফথ ব্যাচে ভর্তি হওয়ার পরে আপনারা জানুয়ারির 24 তারিখে যে ক্লাস শুরু হয়েছিল, তো এরপরে মানে প্রথম দিনে আমি হচ্ছে মানে ক্লাস ওই যে শুরু করলাম, আমি একটা ক্লাসও মিস দিইনি। আর শীট গুলো আমি চেষ্টা করতাম যে যখনের পর আমি সেই দিনেই শেষ করব। আর যখন পরীক্ষা হওয়া শুরু করলো তখন আমি আপনাদের শীট দেখেছি ইউটিউবে, কিছু ভিডিও দেখেছি, আর আপনাদের যে অডিও গুলো ক্লাসের ওইটা চেষ্টা করতাম যে আপনারা যে যখন ক্লাস করেছেন তখন একবার করার, আর শীট হাতে নিয়ে 1 ঘন্টার বা 2 ঘন্টার যে ক্লাসগুলো আমি একদম মানে যখন করতাম শীট হাতে নিয়ে আবার দেখে, তো ওইটা আমার কাছে অনেক ইফেক্টিভ ছিল, বেশি পড়ার দরকার হতো না। তো এরপরেও আমি এর বাইরে চ্যাট জিপিটি থেকে আপনারা যেরকম বলতেন যে এক্সপ্লোর করতে হবে, জানতে হবে, শুধু তো শীট পড়লে হবে না, তো আমি এক্সপ্লোরও করতাম। এইভাবে আর কি চলছিল। এরপরে যখন আপনারা বললেন যে এখন থেকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, তো তখন থেকে আমি লিপিং কোটে কোশ্চেন প্র্যাকটিস করতাম। লিপিং কোটে একটা সিস্টেম ধরে সিস্টেমে যতগুলো প্রশ্ন ছিল আমি ট্রাই করতাম যে সবগুলো প্রশ্ন আর কি সলভ করার। এতে আমার একটু টাইম লেগে যেত, মানে এমনও হইতো যে আমার 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর টাইম থাকতো না, তো আমি ওটাও স্যাক্রিফাইস করতাম যে না, আমি একবার যদি একটু মানে গুছিয়ে নিতে পারি তাহলে আমার কাছে অনেক সহজ হবে, মানে এরকম করে আমি আর কি এগোতে থাকি। সাবস্ক্রিপশন কোনটা কোনটা ইউজ করছেন আপনি? সাবস্ক্রিপশন বলতে আমি শুধু আর্চারে 3 মাসের একটা সাবস্ক্রিপশন নিয়েছিলাম, যদিও একটু কম ইউজ করা হয়েছে। তো আর্চারে আমার স্কোর যখন আসতে শুরু করলো, যে সবগুলোতে ভেরি হাই ছিল, রিটিনেস অ্যাসেসমেন্টের ওয়েবসাইট আছে যেটা নুমান ভাই আমাদের সবাইকে সাজেস্ট করেছে, তো ওইটা আমি ফ্রি যে রিসোর্স গুলো ছিল ওইগুলো আর কি করেছি। মেইন এক্সামের কোশ্চেন 30টা পর্যন্ত, মানে এত সহজ আসছে আমি শুধু চিন্তা করতেছি হ্যাঁ আমি পাশ করবো। তো আমার কাছে এরপরে হচ্ছে 40টা যার পরে আমার একদম মনে হয়েছে যে একটু করে আনইজি লাগছে এরকম। তো আমি হচ্ছে 50টা প্রশ্ন করার পরে আমি ব্রেক নিয়েছিলাম। তো এরপরে আর এক্সামিনাররা অনেক কোঅপারেটিভ ছিল, আমাকে অনেক হেল্প করছে আর কি। আমি ব্রেক নেওয়ার পরে তখন হচ্ছে আমি একটু ডিপ ব্রিদিং করতেছিলাম, আর ওই সময়টা আমার হচ্ছে মানে একটু সময় বেশি যাচ্ছিল। তো উনি বললো যে আপনার তো এক্সাম টাইম থেকে সময় চলে যাচ্ছে, আপনি তো বসে আছেন। আমি বললাম কি, বলছে হ্যাঁ আমরা তো বলে দিয়েছি। তো আমি তারপরে একটু তাড়াতাড়ি করলাম, করে একটু দৌড় দিয়ে আবার এক্সামে বসে গেলাম। এরপরে মানে শুরু করার পরে একটু মানে রিল্যাক্স লাগলো, ভালো লাগলো। এরপরে আবার হচ্ছে মানে নেক্সট পোর্শন গুলো কন্টিনিউ করতে থাকলাম এরকম। কিন্তু আমার আচ্ছা। লাস্টে গিয়ে প্রশ্নগুলো মানে 60 থেকে শুরু হয়েছে যখন, তখন একটু ক্রিটিক্যাল লাগছে, মানে 2টা কোশ্চেনের মাঝখানে যে আমি সিলেক্ট করব এটা আমার জন্য একটু টাফ হয়ে যাচ্ছিল। তো ওই সময় আমি চেষ্টা করছিলাম যে আমি সবকিছু মানে বাংলা আগে করব। তো বাংলা করার পরে মানে একটু বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করেছি। আর লাস্টের 5-7টা কোশ্চেন এমন আসছে যে আমি একদম মানে জানি না, মানে এরকম করে করেছি। তো তখন আমার কাছে একটু ভয় কাজ করে যে আমি হয়তো ফেল করছি। আর 85-এ যেহেতু শাটডাউন হয়েছে, আমার কাছে একটু ভয় কাজ করছিল যে হয় আমি পাস নয় আমি ফেল, এইরকম আর কি। মানে আমার এক্সামটা একদম মিক্স আর কি রিয়াকশন ছিল আমার। এক্সামে কি টপিক থেকে কোন কোন সাইড থেকে বেশি প্রশ্ন আসছে? আমার মেড সার্জিক্যাল থেকে বেশি কোশ্চেন আসছে, দেন প্রায়োরিটি থেকে বেশি কোশ্চেন ছিল। মানে এক্সামের আগে আমাকে একটা হচ্ছে ভাইয়ার লিঙ্ক দেয় নোমান ভাই, যেটা আমি হচ্ছে মানে একটু টেনশন নিয়ে হোক বা আমি ওইটা মানে ফোকাস করি না ভালোভাবে, কারণ আমি হচ্ছে আমার ল্যাপটপটা একটু সমস্যা ছিল, তো আমি ফোন দিয়ে মানে 2-3 বার পরে এরকম কোশ্চেন অ্যান্সার করেছিলাম। তখন একটা অনেক টেনশনের মধ্যে ছিলাম। আমার পরের দিনে আমার হচ্ছে মানে বের হইতে হবে আর কি, হচ্ছে মানে জার্নি শুরু করতে হবে, তো একটা জার্নির প্রেশার ছিল। তো তখন আমি প্রায়োরিটি পোর্শন অনেকগুলো ভুল করেছিলাম। তো নুমান ভাই আমাকে ফোন করছে, তারপরে বলে যে আপনার পরীক্ষা কয়েকদিন পরে আপনি এগুলো হচ্ছে মিস্টেক করছেন, আবার এগুলো আপনি দেখেন। তো আমি ভাইয়ের কথা শুনে আমি আবার দেখতে শুরু করি। তারপরে উনি আবার মানে একটা ফুল ভিডিও বানাইছে প্রায়োরিটি, তো ওইটা আমি দেখি। তারপরে আবার আমাকে ফোন করে হচ্ছে ভাইয়া বলে যে আপনি এটা কি দেখেছেন? আমি বললাম যে হ্যাঁ। তারপর ওখান থেকে আবার কিছু কোশ্চেন করে আমাকে আবার বুঝাই দেয়। তো এটা আমার হচ্ছে মেইন এক্সামে এত হেল্প করছে আমি বলতে পারবো না। আমার প্রায় এই মানে যে কোশ্চেন গুলো ভাইয়া আবার আমাকে রিভিউ করাইছে, ওইটার মধ্যে আমার 10-15টা কোশ্চেন ছিল। এক্সাম দেওয়ার আগে যে কোনো অ্যাংজাইটি কাজ করছে কিনা সেগুলো আপনি কিভাবে ডিল করছেন? আচ্ছা, আমার এক্সাম দেওয়ার আগে অবশ্যই একটা অ্যাংজাইটি কাজ করেছে। তো কারণ মানে এতদিনের একটা হচ্ছে একটা জার্নি, আর
মানে আমার প্রতি একটু এক্সপেকটেশন ছিল সবার, আর এই জন্য একটু মানে টেনশন কাজ করেছে। কিন্তু এক্সামে যাওয়ার পরে মানে ওখানে কয়েকজনের সাথে পরিচয় হয়, মানে বাইরে আর কি, এক্সাম হলের বাইরে। কারণ এক্সাম মানে পিয়ারসন ভিউতে ঢোকার পরে কারোর সাথে কথা বলার কোনো মানে কোনো চান্স নেই, ওনারা বলে দেয় যে কারোর সাথে কথা বলা যাবে না। কিন্তু এক্সামিনার গুলো মানে সবাই অনেক কোঅপারেটিভ ছিল, এই জন্য মানে টেনশন অনেকগুলো কমতে থাকে। আর যখন আমি সিটে বসি তারপর আমার মনে হয়েছে যে না, আমি যেহেতু এক্সাম দিতে আসছি, আমি মানে যেটাই হোক আমি মানে প্রেশার না নিয়ে যেভাবে বাড়িতে এক্সাম দিয়েছি এইভাবে এক্সাম দেওয়ার চেষ্টা করব। তো এরকম করে ধীরে ধীরে আমি ঠান্ডা মাথায় এক্সাম দেওয়ার চেষ্টা করি আর কি। যে একজন পার্টিসিপেন্টের জন্য মানে কি কি বিষয় গুরুত্বপূর্ণ, কি কি বিষয় যদি সে ফলো করে সে খুব দ্রুত এনট্রান্স পাস করতে পারবে? প্রথমে হচ্ছে ক্লাস ভালো করে করতে হবে, একদম মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে। আর আপনার যে হোমওয়ার্ক গুলো সেগুলো সব করতে হবে, যেটা আমি করেছিলাম। আর আমার পক্ষে মানে এটা এত কাজ করেছে, মানে অনেক ভালো ছিল। আর আপনারা যেভাবে ইনস্ট্রাকশন দিবেন একদম সেম সেম ফলো করার জন্য আমি সবাইকে বলবো যে এর বাইরে কিছু করার দরকার নেই। আর চেষ্টা করতে হবে যে মানে যতক্ষণ পড়াটা করা যায়, মানে কন্টেন্ট আমি যতক্ষণ পড়তেছি আমার হচ্ছে কন্টেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত মানে প্রশ্নে যাওয়া ঠিক না। আর একটা কন্টেন্ট ক্লিয়ার না হওয়া পর্যন্ত আরেকটা কন্টেন্টে যাওয়ার দরকার নেই। আর আপনাদের শীটটা হচ্ছে এনাফ। এরপরে শীট পড়ার পরে সিম্পল নার্সিংটা একটু দেখলে ভালো। সিম্পল নার্সিং আর লিপিন কটটা দেখলে অনেক ভালো, কারণ ওইখানে যে রেশনাল গুলো দেওয়া থাকে এই রেশনাল গুলো একটু মানে ক্রিটিক্যাল লেভেলে থিঙ্কিং করতে হেল্প করে এটা। আর হচ্ছে সব সময় আমি সাজেস্ট করব যে ডায়েরি করা, লেখা অথবা স্টিকি নোটে মানে প্রতিদিনের গোলটা সেট করা। আর হচ্ছে মানে অথবা এক সপ্তাহের গোল সেট করা, এক মাসের গোল সেট করা, এভাবে গোল সেট করে করে নেওয়া। কারণ এটা এত লম্বা একটা প্রসেস, এইখানে যদি মানে একটা গোল না থাকে, শর্ট টার্ম গোল না থাকে, মানে এটা আর কি পার করা অনেক টাফ হয়ে যায়। কারণ এখানে ডিপ্রেশন বেশি চলে আসে, অ্যাংজাইটি কাজ করে, এমন মনে হয় যে ওরা তো পাশ করে যাচ্ছে, আমি করব কিনা, মানে একই ব্যাচ থেকে সবাই আগে পাশ করে যাচ্ছে, আমার কি হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে সবারটা দেখতে হবে ঠিক আছে, কিন্তু মানে নিজের যে গোলটা, কারণ সবাই তো আর একই রকম ওয়ার্ক ফিল্ডে থাকে না। যেরকম আমি কোনো মানে কিছুতে ইনভলভ ছিলাম না, কোনো ওয়ার্ক প্লেসে বা কোনো অন্য পড়াতে, কিন্তু অন্যদের তো অনেক বাউন্ডারি আছে, তো সেভাবে নিজেরটা নিজে সেট করে নিতে হবে এইভাবে। আর আমি বলবো যে প্রথম থেকে গ্রুপ স্টাডি অনেক ইফেক্টিভ, এটা অনেক মোটিভেট করে। তো এভাবে যদি কেউ অন্তত 7-8 মাস কন্টিনিউ করে যায়, এরপরে তো হচ্ছে মানে 7-8 মাস পরে আপনার এক্সাম বুক করা, তারপরে হচ্ছে একটা এক্সাম দেওয়ার প্রিপারেশন, মেন্টাল প্রিপারেশন, এগুলো সবকিছু আছে। তো হচ্ছে প্রথমে ধরে রাখতে হবে এরকম 7-8 মাস। এরপরে যদি 2-3 মাস বেশি হয়ে যায় সমস্যা নেই, মানে একটা গোল থাকা দরকার আর কি। মিডফোর্ডের থেকে যারা ডিপ্লোমা করে বের হবে তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে, যে পাস করার পরে এনক্লেক্স নাকি পোস্ট বেসিক, কোনটা? আমি বলবো যে পাশ করার পরে সেই ইভালুয়েশন করার কাজ শুরু করে দিবে, আর এনক্লেক্স এর জন্য ফুল টাইম প্রিপারেশন নেবে। কারণ পোস্ট বেসিক করার জন্য তো EB3 ভিসা হওয়ার যে সময়টা দরকার সে সময় সে পেয়ে যাচ্ছে। এনক্লেক্স একবার পাশ করার পরে সে 2 বছর কি 3 বছর কি পড়াশোনা করুক, সমস্যা নেই। তারপরে সে এক্সপিরিয়েন্স গেদার করুক। আবার সে যদি পাশ করার পরে কোনো চাকরিতেও থাকে তবুও এনক্লেক্স এর প্রিপারেশন নিতে পারবে, সমস্যা নেই। পোস্ট বেসিকটা আমি সাজেস্ট করবো পরে করার জন্য, কারণ প্রথমে পোস্ট বেসিক করলে একটা অনেক লেন্দি টাইম হয়ে যায়, ইনক্লেক্স এর জন্য সময় চলে যায়। আর যত বেশি সময় চলে যাবে একাডেমিক পড়াও সে ভুলতে শুরু করবে, আবার হচ্ছে এইদিকে ইনক্লেক্স এর প্রিপারেশন নেওয়াটাও একটু টাফ হয়ে যাবে, কারণ অনেক দায়িত্ব চলে আসবে। আমার সাজেশন থাকবে যে ইনক্লেক্স প্রথমে করার। প্রিপারেশনের সময়টা কত মাস লাগছে? বাকিদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে, কত দ্রুত এক্সামে বসা উচিত? জানুয়ারি 24 তারিখ থেকেই মানে প্রিপারেশন নেওয়া ফুলফিল স্টার্ট করি। মানে আমার একটা মোটিভ ছিল, তবুও ফেব্রুয়ারি থেকে আমি বলবো যে আমি পড়াশোনা যেটা স্টার্ট করেছি ফেব্রুয়ারি থেকে, তো ফেব্রুয়ারি থেকে আমার হচ্ছে অক্টোবর পর্যন্ত, কারণ নভেম্বরের যে কয়েকদিন ছিল আমার এটা হচ্ছে মানে ভিসা করা অথবা হচ্ছে জার্নি করা এগুলোতে চলে গেছে, আমি পড়তে পারিনি পুরোটা। তো আবার হচ্ছে এই 7-8 মাস লেগেছে আর কি। আর এরকমই সময় লাগবে, এর বেশি সময় লাগার তেমন কথা না। আর বেশি সময় লাগলে আমি যেটা ফিল করেছি, আমি অনেক কিছু ভুলতে শুরু করেছি। এক্সাম হলে আমার মনে হয়েছে আমি এটা পড়েছিলাম, আমার এটা জানা, কিন্তু মানে অনেক আগে পড়েছি, অনেক আগে কনসেপ্ট আমার ক্লিয়ার ছিল।
তো এখন একটু কমতে শুরু করছে আর কি। তো এক্সাম টাইম যত দ্রুত, আমি তো চাইছিলাম যে অক্টোবরে পরীক্ষা দিতে, অক্টোবর একদম ফার্স্টে। তো আপনি বলছিলেন যে অক্টোবরের মাঝামাঝি বা লাস্টে নেওয়ার কথা, তো আমি আরো এর মাঝে আরো পরীক্ষা দেওয়ার ছিল, যে পিজির পরীক্ষা ছিল, এর জন্য আমি ডেটটা পিছিয়ে নিয়েছি অনেক। আপনার সবাই তো মালয়েশিয়াতে যায়, আপনার ইন্ডিয়াতে যাওয়ার মানে গল্পটা ছোট্ট করে একটু যদি বলতেন। আচ্ছা, আর সবাই মালয়েশিয়া যেতে চাই ঠিক আছে, কিন্তু আমার ইন্ডিয়া যাওয়ার কারণ হচ্ছে মানে আমার মা বোনকে যদি আমি নিয়ে যেতে পারি, আমার কম খরচে আমি সবাই মিলে আর কি ট্যুর দিতে পারবো। আর মালয়েশিয়া গেলে এই খরচ আমার একা যেতে হবে, তো আমি চাচ্ছিলাম যে সবাইকে নিয়ে যাওয়ার, কারণ এই জার্নিটা আমার একার ছিল না, আমার ফুল ফ্যামিলি ছিল। আমার ফুল ফ্যামিলি আমাকে সাপোর্ট করেছে, আমার মা, আমার বোন, আমার বাবা, মানে সবাই সাপোর্ট করেছে। আর মানে আর এই এনক্লিক্স পড়ার সময় আমি এমন করতাম যে আমার মানে একই রুমে থাকতাম আমি আর আমার বোন, সারাদিনে আমি একটা কথা ওকে বলতে দিতাম না। ও যখন গল্প করতে আসতো আমি ওকে বলতাম যে না, এখন আমি গল্প করবো না, কথা বলবো না। অনেক মন খারাপ করতো, অনেক সময় দেখতাম যে ও মন খারাপ করে বসে আছে বা শুয়ে আছে এরকম। আবার আমার মাকেও এরকম দূরে দূরে সরিয়ে রাখতাম। আমার মা অনেক সময় একটু মন খারাপ করতো যে মানে একা একা লাগতো, আমি বুঝতে পারতাম, কিন্তু মানে আমার একটা মোটিভেশন ছিল যে আমার পাশ করতে হবে, আমার পড়তে হবে। তো এই জন্য আমি চেয়েছিলাম যে আমরা তিনজন যদি একটু ট্যুর দিয়ে আসি, ওই কমতিটা আর কি ফুলফিল হয়ে যাবে।